হ্যালো গাইস, তো অন্নপূর্ণা যোজনা যে পারিবারিক তথ্য সংগ্রহের যে ফর্ম, যে 13টি পেজ কিভাবে ফিল আপ করবেন এবং পুরো ডিটেলস কিন্তু আপনাদেরকে দেব। এবং পরিবারের প্রধানের নাম কী হবে, জন্ম তারিখ কীভাবে করবেন, পুরো ডিটেলস দেব। দেখতে পাচ্ছেন আমার কাছে ফর্মটি রয়েছে। তো চলে আসছি কথা না বাড়িয়ে। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, প্রতিটি বিভাগের টিক এবং চেকবক্সের বিকল্প নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ক্ষেত্রে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তার জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, অর্থাৎ প্রত্যেকটি যে কলম রয়েছে অতি অবশ্যই তোমাদের কিন্তু বাধ্যতামূলক। একদিকে রয়েছে বিভাগ ক্ষেত্র পারিবারিক পরিচয়, একদিকে রয়েছে বিকল্প ইনপুট, এই জায়গাটা বিকল্প ইনপুট রয়েছে, এবং নির্দেশিকা সঠিক হলে টিক চিহ্ন, এই যে দেখতে পাচ্ছেন সঠিক হলে টিক চিহ্ন, তো এই জায়গাটা রয়েছেন। তো 1 নম্বরে বলেছে পরিবারের প্রধানের নাম, তাহলে আপনাকে এই জায়গাটা প্রধানের নাম লিখতে হবে, পুরো নাম লিখবে, অর্থাৎ HOF হাউস হোল্ডার ফাদার, অর্থাৎ পরিবারের যে হেড রয়েছেন পুরো নাম এই জায়গাটা লিখবেন, তার আধার কার্ড এই জায়গাটা লিখবেন, এবং পরিবারের জন্ম তারিখ, দিন, মাস, বছর ঠিক এই জায়গাটা লিখবেন। তারপরে পরিবারের প্রধান HOF, অর্থাৎ হেড অফ দ্য, পরিবারের হেড কে রয়েছেন, পুরুষ না মহিলা না অন্যান্য, যেটি হবে সেটি টিক মার দিবেন। তো আপনি অবশ্যই পুরুষের টিক মার দিবেন। ঠিক তারপরে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের নাম HOF, আধার নম্বর, অর্থাৎ তার আধার নম্বরটা এই জায়গাটা পোস্ট করবেন, ঠিক আছে। এবং ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে এবং রেশন কার্ডের আইডি যদি থাকে তাহলে এই জায়গাটা দেখে দেখে ঠিক ভালো করে লিখবেন। লেখার পরে পরবর্তী স্টেপ হবে পরিবারের সদস্য সংখ্যা, যদি 6, 5, 7, শুধুমাত্র কিন্তু সংখ্যায় লিখবেন। ভালো করে পত্রগুলো শুনবেন যে শুধুমাত্র সংখ্যায় বলছে, তাহলে এই জায়গাটা আপনাকে 7 হলে 7, 6 হলে 6, এই জায়গাটা আপনার যেটি হবে সেটা কিন্তু এরকম লিখবেন। তো লেখার পরে কিন্তু আপনাকে এবার আসছে ঠিকানা, অর্থাৎ যে ব্যক্তি ফর্ম ফিল আপ করছেন তার ঠিকানাটা এই জায়গাটা লিখবেন, এবং যোগাযোগ নম্বর এই জায়গাটা লিখবেন, এবং তারপর বলা আছে স্থায়ী ঠিকানা কিন্তু, এবং বিশেষত পরিবারের প্রধানের আধার কার্ড নম্বর যুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ যোগাযোগ নম্বর বলতে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছেন এই জায়গাটা লিখবেন। এবং পরবর্তী স্টেপ নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার কার্ড, পরিবারের সকল সদস্যের নাম, অর্থাৎ পরিবারের প্রধান, এটা কিন্তু খুবই ভালো করে খেয়াল করবেন। আপনার পরিবারের প্রধান যিনি তার সম্পর্কটা এখানে লিখবেন। এবং অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, হ্যাঁ হলে হ্যাঁ, এবং বয়স 5 বছরের কম হলে আধার কার্ড না চিহ্নিত করলে আপনাকে অতি অবশ্যই হ্যাঁ অপশানটা কিন্তু চুজ করতে হবে। এবার আসি পরিবারের সদস্য 1, 2, তো এইভাবে প্রত্যেকটা কিন্তু নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কী, এবং তার আধার কার্ড নাম্বার। তাহলে প্রথমে পরিবারের প্রধানের নাম লিখবেন, এবং পরিবারের যদি কোনো ছেলে বা মেয়ে থাকে তাহলে এই জায়গাটা সদস্য 2 এর নাম লিখবেন, তার জন্ম তারিখ, সে মেল না ফিমেল এই জায়গাটা লিখবেন, এবং অবশ্যই সে অন্নপূর্ণা যোজনায় সুবিধা পান কিনা বা আবেদন করছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না অবশ্যই লিখবেন। এবার আসছি এভাবে কিন্তু পরিবারের 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য এবং 5 নম্বর সদস্য পুরো ডিটেলস দিবেন, হ্যাঁ হলে হ্যাঁ, এই অবশ্যই এই কথাগুলো টিক মার্ক দিবেন, ঠিক আছে। ঠিক এরপরেই কিন্তু তোমার একটি কলম আছে, 10 নম্বর কলম, দেখুন পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ পরিবারের যিনি প্রধান রয়েছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং HOF, তারপরে যে অ্যাকাউন্ট নাম্বার মানে কোন ব্যাঙ্ক, তারপরে যে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন এবং IFSC কোড নাম্বারটা লিখবেন, ব্যাংকের বইতে পাবেন ফার্স্ট পেজে। এবং সেই সঙ্গে ডান দিকে বলা আছে দেখতে পাচ্ছেন ডিবিটি, ক্রেডিট কার্ড বা আধার কার্ড লিঙ্কযুক্ত অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা রয়েছেন সেই যে আধারযুক্ত লিঙ্ক থাকতে হবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে করতে হবে, এবং সদস্য 1 এর করতে হবে, সদস্য 2 এবং সদস্য 3 এইভাবে পুরো ফিল আপ করতে হবে। ফিল আপ করে এগিয়ে যাবেন সদস্য 5 এভাবে কিন্তু রয়েছেন, তার IFSC কোডটি দিবেন। এবং 1 নম্বর কলমে বলেছে এপিক নম্বর HOF সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশসম, অর্থাৎ HOF যার এপিক নম্বরটা লিখবেন, এবং বিধানসভার ক্ষেত্র অংশ, অর্থাৎ আপনি কোন বিধানসভার তার অংশগত নম্বর লিখবেন, এপিক নম্বর ভোটার কার্ড নম্বরটা লিখবেন, বিধানসভার ক্ষেত্র অংশ কোন বিধানসভা, আপনি 212 হলে 200, 209 হলে 209 যেটা হবে আপনি সেটা লিখবেন। এবং এইভাবে কিন্তু 5টি আপনাকে করতে হবে আপনার পরিবারে, এপিক নম্বর 4টি আছে, এখানে 5টি আছে, তো এইভাবে কিন্তু পুরোপুরি 5টি ফিল আপ করতে হবে। পরেরটি কলম কিন্তু আছে
12 নম্বর কলম হচ্ছে বিভাগ, অর্থাৎ তিনি অসংরক্ষিত আনরিজার্ভ হলে আনরিজার্ভ এবং অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল হলে তফসিলি জাতি হলে আপনি যেটি সেটি করবেন। তো আমি অলরেডি তফসিলি জাতিতে করব, তো আপনারা যেটি সেটি কিন্তু ক্লিক করবেন এবং সেই দিকে বলা আছে ঠিক ডান দিকে দেখুন প্রযোজ্য সংস্থাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, ক্রিমিলিয়ার শংসাপত্র ইত্যাদি আপনাকে কিন্তু সমস্ত কিছু দিতে হবে। সঠিক হলে টিক চিহ্ন দেবেন। আচ্ছা, এখানে লেখা আছে রেশন কার্ড, খাদ্য তালিকা, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? অতি অবশ্যই হ্যাঁ করবে, যার নাই সে না করবে। এরপর আসি যদি হ্যাঁ হয় তাহলে সেই কার্ডের ধরন আপনার কোন ক্যাটাগরি কার্ড, তাহলে আপনি লিখবেন পিএইচ বা আপনার যেটি রয়েছেন কার্ড দেখেই করবেন। আপনি ভর্তুকিহীন না ভর্তুকি এটাই কিন্তু লিখবেন। আর কে এস ওয়াই হলে সেটা কেউ করবেন। পরিবারের রেশন দোকানে থেকে মাসিক রেশন তুলছে কিনা, অতি অবশ্যই আপনার রেশন পান, হ্যাঁ হলে হ্যাঁ করবেন। যদি একদম না পায় বা ভুল থাকে সেক্ষেত্রে না করবেন। ঠিক আছে, আপনার যেটা সেটি করবেন। এবার আসি সম্পদ, বাড়ি ধরুন বাড়িতে কী ধরনের আপনার তার বেশি পাকা ঘর রয়েছে 3 বা তার বেশি, তাহলে হ্যাঁ করবেন, না হলে এই জায়গাটা না করবেন। এবং পারিবারিক জমির মালিকানা আপনি হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না করবেন। মালিকানা কিনা সঠিক হলে টিক চিহ্ন দিবেন, যদি সঠিক হয় তাহলে টিক মার্ক দিবেন। আর রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং এই হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি কিন্তু আপনাকে অতি অবশ্যই দিতে হবে। ডান দিকে বলা রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই পোর্শনটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। এর পরের কাজ হচ্ছে আপনাদের 4 নম্বর কলমে বলেছে দেখুন পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে কিন্তু এটাকে আপনাকে কনভার্ট করতে হবে। এটা শতকে, অর্থাৎ টোটাল অংশগত শতকে কত করা আছে এবং রেজিস্ট্রেশন নম্বর থেকে সর্বশেষ আরও এর জমির নথি যদি থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে। এই যে পোর্শনটার নির্দেশনা বলা আছে সেক্ষেত্রে। আর যানবাহন, অর্থাৎ বাড়িতে কোনো গাড়ি আছে কি না, যানবাহন আপনি পরিবারের কোনো সদস্য কি বাণিজ্যিক মোটর চালিত বা 4 চাকার গাড়ি আছে না কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আমি অবশ্যই এটা কিন্তু না করব, কারণ নেই। ঠিক আছে, যদি হ্যাঁ হয় গাড়ির সংখ্যা উল্লেখ করুন এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, মানে আপনার পুরো ডিটেলসটা কিন্তু নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এরপরে আসছে পারিবারিক সদস্যের স্বাস্থ্য বিমা, হ্যাঁ অর্থাৎ সদস্যের স্বাস্থ্য বিমা আছে কি না, সেখানে হ্যাঁ হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। সঙ্গে সঙ্গে বলেছে যদি হ্যাঁ হয় তবে সরকারি বেসরকারি বিমার অঙ্ক প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন, পুরো ডিটেলস ভরতে হবে। এবং HOF হাউস হোল্ডার ফাউন্ডেশনের মধ্যে সরকারি হলে সরকারি, বেসরকারিতে ক্লিক করবেন এবং বিমার অঙ্ক প্রিমিয়াম বিবরণ, এই জায়গাটা আপনাকে টোটাল যে বিমার যে বিবরণ সেই বিমার যে অঙ্ক কত টাকা বিমা পায় সেক্ষেত্রে লিখতে হবে। এবার সেই সদস্য 1 যদি চাকরি করে থাকে সরকারি বা বেসরকারি, তার যে বিমার অঙ্ক প্রিমিয়াম আছে সেইটা কিন্তু আপনাকে লিখতে হবে। এরপরে আসি সদস্য 2 সরকারি বেসরকারি, পুরো কিন্তু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর পুরো কিন্তু আপনার পরিবারের সরকারি বা বেসরকারি যে যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু পারিবারিক যে সদস্য তার স্বাস্থ্য বিমার ডিটেলস কিন্তু ভরতে হবে। এরপরে আসছি কোনো সম্পদ কি আয়কর বা পেশাগত করে প্রদান করেন, তাহলে প্যান কার্ড বা টিএফ ট্যাক্স, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আপনি হ্যাঁ লিখবেন, অতি অবশ্যই আপনাকে হ্যাঁ করতে হবে। এবার আসছি পরিবারের সদস্য প্যান কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ হয়, যদি হয় তাহলে তার নাম প্যান কার্ড নম্বর উল্লেখ করবেন, না হলে না। তো আপনার যেটা সেটি করবেন। আমি এখানে কিন্তু পরিবারে নেই বলে না করলাম। তা প্যান কার্ড যদি থাকে তাহলে সদস্যের নাম্বার, প্যান কার্ড নম্বর, আরও যদি ব্যক্তি থাকে একের অধিক তাহলে প্যান কার্ড নম্বর, পরেরটি আবার প্যান কার্ড নম্বর, এইভাবে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে বিভাগীয় ক্ষেত্র, যে কর্মস্থানের ধরন এবং 4 নম্বরে বলেছে যে প্যান কার্ড নম্বর এবং প্যান কার্ড নম্বর ইনপুটে দিবেন এবং নির্দেশনা দিবেন। দেওয়ার পর ঠিক কর্মস্থানের ধরন অর্থাৎ পরিবারের প্রধান, HOF হাউস হোল্ড যিনি রয়েছেন ফাদার, যাকে আমরা বলি। সরকারি ক্ষেত্র হলে সরকারিতে এবং বেসরকারি ক্ষেত্রে ভর্তুকিহীন কর্মচারী, না সংগঠিত ক্ষেত্রে সংযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী মালিক ইত্যাদি। এবং আংশিক সময়ে কর্মরত পার্ট টাইম, না অংশগত ক্ষেত্রে সংযুক্ত কারিগর, শিল্প কৃষক ইত্যাদি। পারিবারিক শ্রমিক, বেকার, অন্যান্য, যেটি হবে তাতে আপনি টিক চিহ্ন দেবেন। তো আমি একটা লিখছি পরিযায়ী শ্রমিক। তো আপনারা কিন্তু আপনাদের গার্ডিয়ান যেটা কাজ করে সেটাই কিন্তু লিখবেন। ঠিক আছে, আর বেকার হলে বেকার করবেন। যারা দুর্বল শ্রেণী তোমরা কিন্তু করবেন, কখনোই সরকারি করবে না, তাহলে ক্ষেত্রে আবার আপনারা কিন্তু পিছিয়ে পড়তে পারেন। এবার যদি সরকারি করে থাকে সেক্ষেত্রে লিখবেন, নাহলে নচেত নয়। এইভাবে প্রত্যেক কিন্তু সদস্য 1, সদস্য 2 প্রত্যেকটা কিন্তু দেওয়া রয়েছে, সদস্য 3, ঠিক আছে, সদস্য 4 এবং সদস্য 5 দেওয়া রয়েছে। এবং সর্বশেষে দেখতে পাচ্ছেন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা। অর্থাৎ শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কত আছে
এক হলে এক, দুই হলে দুই, আপনি কিন্তু যেটা সেটা লিখবেন, আমি 2 লিখলাম। তো আপনাদের কত রয়েছেন সেটা কিন্তু লিখবেন। অশিক্ষিত আমার 4, তো আমি 4 লিখলাম। তো আপনাদের যেটা লিখবেন। এবার আসি সদস্য সংখ্যা, শিক্ষিত কত, সদস্য 2, সদস্য 3, শিক্ষিত অশিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত, মানে আপনার পুরো শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে ভরতে হবে, কে অশিক্ষিত না কে শিক্ষিত, পুরো পাঠ ভরার পর লেখা আছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্কের সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, এই জায়গাটা লিখবেন। ঠিক আছে, পুরো কলমটা পড়বেন, কলমটা পড়ার পর পুরোটাই এগিয়ে যাবেন, সদস্য 4 করবেন, সদস্য 5, এইভাবে কলম আছে ফিল আপ করবেন, ভালো করে বুঝে শুনে ফিল আপ করবেন, এগুলো কিন্তু সমস্ত কিছু বাধ্যতামূলক। এবার আসি কোন সদস্য কিনা কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, তাহলে হ্যাঁ যদি হয় তাহলে ক্ষেত্রে হ্যাঁ করবেন। আমি অতি অবশ্যই বলবো আপনারা কিন্তু এটা না করবেন। ঠিক আছে, প্রয়োজনীয় সরকারি নথি থাকলে জমি স্বপ্রদান ঘোষণা আপনাকে কিন্তু দিতে হবে নথি। আর কোনো সদস্য সরকারি পেনশন হয় কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, অর্থাৎ না, যদি পেনশন হয় তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় কিন্তু না করবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো তথ্য গোপন রাখবে না আমার মনে হয়, তাহলে আপনি কিন্তু এই যোজনা থেকে পিছিয়ে পড়ে। যিনি সরকারি পেনশন হয় তার সদস্য সংখ্যা কত সেটা লিখবেন। এবার 7 নম্বর বলেছে কোনো সদস্য কেজি এসটি মানে জিএসটির অধীনে নিবন্ধিত আছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, আপনি কিন্তু নাতেই করবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা, এটা অঙ্কে লিখবেন, অর্থাৎ সংখ্যায় লিখতে হবে। আপনি কিন্তু যেটা আয় পার্টিকুলার মিনিমাম আপনাকে 84,000 বছরে, মানে অর্থাৎ 84,000 টাকা করতেই হবে। তো এবার আপনাদের যত বেশি মোটামুটি দেখে শুনে একটু করবেন। এবার আসছি অন্যান্য পরিচয় নথি, সিএ আবেদন বর্তমান অবস্থা যদি থাকে, পরিবারের প্রধানের HOF প্রযোজ্য নম্বর যদি প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে কিনা, যদি হ্যাঁ হয় আবেদন নম্বর এবং ইস্যু করার ডেট, যদি হ্যাঁ সার্টিফিকেট নম্বর পুরোটাই বসিয়ে দেবেন পরিবারের প্রধানের কিন্তু। ঠিক আছে, এই সিএএ আবেদন এই বর্তমান অবস্থা যদি কোনো না বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন, কমেন্ট করবেন, আমি পুরো বুঝিয়ে দেবো সিএএ আবেদন কি, কারণ এটা 12 পেজ পুরো ভিডিও করতে হবে। তো সদস্য সংখ্যা 1 এভাবে বসাবেন, সদস্য 2 আবেদন করা হয়েছে কিনা, হ্যাঁ হয় তাহলে আবেদন নম্বর লিখবেন, ইস্যু করার ডেটটি লিখবেন, পুরো এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর সদস্য 4, সদস্য 5 করবেন এবং বিভাগ ক্ষেত্র কোন বিভাগ লিখবেন এই জায়গাটা, আর এটা আছে নির্দেশনাটা লিখবেন। ঠিক তারপরে দেখতে পাচ্ছেন অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, আচ্ছা কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট KCC ARD, এবং তারপর আছে শিল্পী ক্রেডিট কার্ড এবং মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এবং আছে ক্রেডিট কার্ড স্টুডেন্ট CC এক্সেট্রা থাকে পরিবারের প্রধানের, তাহলে কিন্তু এই জায়গাটা লিখবেন। এবং পরিবারের আরও যারা সদস্য রয়েছে তাদের যদি থাকে তাহলে এই জায়গাটা আইডি সংখ্যা এবং কবে তারিখ ইস্যু করা হয়েছে, অর্থাৎ আপনি ক্রেডিট কার্ডটি কবে ইস্যু করেছেন সেই জায়গাটা লিখবেন। পরেরটি হচ্ছে সদস্য সংখ্যা লিখবেন, আইডি লিখবেন। এইভাবে পুরো পেজটা কিন্তু আপনারা পরপর এগিয়ে যাবেন যত। এবার আসছি, ধরুন আপনারা 2 জন সদস্য করেন, সেক্ষেত্রে 2 জন সদস্য লিখবেন, সব কিন্তু লেখার দরকার নেই। ঠিক আছে, এবার আসছি যদি SIA 2026 বাদ করে থাকে, এই মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন, এটা কিন্তু বাধ্যতামূলক, অতি অবশ্যই কিন্তু তোমরা বুঝে শেষে করবেন। পরিবারের প্রধানের নাম প্রযোজ্য নয়, না, হ্যাঁ যদি হয় তবে মামলার বিবরণ, তাহলে এটা কিন্তু খুবই বুঝে সুঝে ফর্মটি ফিল আপ করবেন। বিশেষ করে এই 3 নম্বর কলমটি, আবারও বলছি এই 3 নম্বর কলমটি বুঝে শেষে ফিল আপ করবেন। তো এই প্রসেসটা পুরো এগিয়ে যাবেন, এগিয়ে যায়, অর্থাৎ এটা কিন্তু বুঝে ফিল আপ করবেন যারা করছেন পরিবারের প্রধান। তো যেহেতু আমার ট্রাইব্যুনালের বিচারাধীন নেই সেক্ষেত্রে আমি কিন্তু করছি না। তো আপনার কিন্তু যখন ফর্মটি ফিল আপ করবেন বা যাকে দিয়ে করবেন খুবই বুঝে ক্লিয়ার করে করবেন। এবার আসি আরও যে বিভাগীয় সদস্য রয়েছেন, সদস্য 1, সদস্য 2 এবং সদস্য 3, এইভাবে কিন্তু এগিয়ে যাবেন। সদস্য 5, সদস্য 4 পুরোটা ডিটেলস দেবে, যদি একজন হয় একজনের দেবে, নাহলে নচেত নয়। এবার আসি সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তি, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ আপনাদের কোনো স্কুলে যদি কোনো বাচ্চা থাকে সেক্ষেত্রে শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের ধরন, সে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর বিদ্যালয় বা বেসরকারি বিদ্যালয়, স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা এবং অন্যান্য, অর্থাৎ সে কোন স্কুলে অধ্যয়ন করতেছে। এখানে বলছে দেখছো বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুল, হোম স্কুলিং ইত্যাদি। তো আপনার যেটা স্কুলে শিশু অধ্যয়ন করে সেটি কিন্তু লিখবেন। তো আমি যেহেতু লিখছি মাদ্রাসা, তো আপনার কিন্তু আপনার স্কুলের শিশু, অর্থাৎ আপনার পরিবারের শিশু
যে স্কুলে পড়াশোনা করে আপনি কিন্তু সেটাই লিখবেন। অবশ্য আপনারা কিন্তু সরকারিতে টিক মার্ক দিবেন। এবার সেই শিশুর সদস্য সংখ্যা যদি 1-এর অধিক হয় সেক্ষেত্রে এটি ফিল আপ করবেন। এরপর পরপর এগিয়ে যাবেন এবং সদস্য সংখ্যা 3 এইভাবে পুরো ডিটেলসটা আগানোর পর সদস্য 4 এটাও ফিল আপ করবেন। সরকারি সাহায্যপত্র, পৌরসর বিদ্যালয় কিনা, বেসরকারি বিদ্যালয় বা শিক্ষিত মাদ্রাসা কিনা, অন্যান্য মাদ্রাসা নাকি বা অন্যান্য, সেটি ক্লিক করবেন। পুরো ডিটেলস যাওয়ার পর দেখছি শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা, মানে শিশুরা যে শিশু সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4 এগুলো কিন্তু সমস্ত শিশু। কবে টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি, হ্যাঁ হলে হ্যাঁ এই জায়গাটি লিখবেন। টিকাকরণ হয়নি হলে তাহলে এই জায়গাটা কিন্তু কারণ কিন্তু লিখতে হবে। এখানে বলছে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ কিন্তু না নেওয়ার কারণ কিন্তু আপনাকে দাখিল করতে হবে। তো এটা কিন্তু অতি অবশ্যই যারা মহিলা রয়েছেন, আপনাদের যে সমস্ত বাড়িতে শিশুরা রয়েছেন, অতি অবশ্যই ওই যে কার্ডটি রয়েছেন শিশু টিকাকরণের কার্ড, ওখানে কিন্তু টিকাকরণের যে আইডি নম্বর এবং তারিখ পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে কোনো অসুবিধা হবে না। এবার আসে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিডি পাচ্ছেন, অর্থাৎ মাধ্যমে পাচ্ছেন কিনা, অর্থাৎ পরিবারের প্রধান, যদি আপনার পরিবারের প্রধান পায় তাহলে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না লিখবেন। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করবেন, কোন প্রকল্পে পরিবারের প্রধান ডিবিডি লিঙ্কের মাধ্যমে সুবিধা পায়, এটি আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে, তাহলে প্রকল্পের নাম লিখবেন এবং প্রকল্প থেকে বেরিয়ে যেতে তাহলে টিক বক্সটি চিহ্নিত করে আপনাকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার আসি বিভাগীয় নাম। এই বিভাগীয় ইনপুট প্রত্যাহার করতে চান, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তো অতি অবশ্যই আপনারা যদি চান আপনাদের মতো তাহলে হ্যাঁ করবেন, না হলে না। এবং সদস্য 1 এইভাবে পুরো ডিটেলস, প্রকল্পের নাম, কোন প্রকল্পে আপনি সুবিধা পান বা প্রত্যাহার তুলে নিতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা ফিল আপ করতে হবে যারা তুলতে চান। আর হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না। এবার আসি প্রকল্পের নাম, কোন প্রকল্প, সদস্য 2, এরকম সদস্য 3, সদস্য 4 এবং সদস্য 5 এই ধরনের কিন্তু এগিয়ে যাবেন। পুরো সমস্ত প্রসিডিউর আছে। হওয়ার পরে আপনাকে সর্বশেষ দেখুন যে বাদ দেওয়া হলো কারণ অফিসার কর্তৃক পূরণীয় ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করেছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত। তাহলে এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে, এই ফর্মেটটি যাচাইয়ের যোগ্য। ঠিক আছে, দিয়ে পুরো প্রসেসটা কমপ্লিট করার পর যে বিভাগীয় ক্ষেত্র সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি, উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেয়নি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। যে এই জায়গাটা স্বাক্ষর করবেন এবং নির্দেশনা রয়েছে। এবার 2 বলেছে যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন, একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তো পরিবার বলতে বলেছে যিনি একই পরিবারে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, তাকেই কিন্তু পরিবার বলা হয়েছে, একদল ব্যক্তিকে। ঠিক আছে, এবার আসি শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য কোন কলম দিয়েছে, যে অন্নপূর্ণা যোজনায় পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন আমি ড্যাশের পুত্র কন্যা ড্যাশ গ্রাম শহর ড্যাশ গ্রাম পঞ্চায়েত ড্যাশ ব্লক ড্যাশ পৌরসভা ড্যাশ জেলা ড্যাশ দ্বারা দাখিল করতে আবেদনপত্রটি যাচাই করেছি। আমি আবেদনপত্রটি তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, অথবা আবেদনকারী দ্বারা প্রদত্ত নিম্নলিখিত তথ্যসমূহ সঠিক নয় বলে এই প্রতীয়মান হয়েছে। অনুপূরকের সংশ্লিষ্ট ধারা ও বিষয় উল্লেখ করবেন। অতএব আমি আবেদনপত্রটি গ্রহণ এবং প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি বলে এইখান জায়গাটা তারিখ এবং এই জায়গাটা স্বাক্ষর শিলমোহর হবে। তো এই যে 13টি পেজ, আশা করি আমি আপনাদের খুব সহজভাবে বোঝাতে পারলাম। আর আপনাদের কোনো ফর্ম ফিল আপ করতে অসুবিধা হলে অতি অবশ্যই বলবেন, অতি অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আশা করি আপনাদেরকে ছোট্ট আকারে বোঝাতে পারলাম। এই যে 12টি ঘর অর্থাৎ 13টি যে পেজ, সেই 13টি পেজ যতটা দ্রুততার সামনে আপনাদের বোঝাতে পারলাম। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের জন্য একটি করে নতুন ভিডিও ডালা হয়, ভিডিওটি দেখবেন। আজকের মতো টাটা, ভালো থাকবেন। ঠিক আছে, আর পরিবারের পুরো নাম লিখবেন, অর্থাৎ পরিবারের প্রধান, আগেই বলা হয়েছিল পরিবারের প্রধান তাকেই বলবো, যিনি পরিবারের হেড তিনি হচ্ছে পরিবারের প্রধান। নাম কিন্তু আপনাকে লিখতে হবে, এটা অনেকে বুঝতে পারে না। তাহলে পুরো ডিটেলস দিয়ে কিন্তু আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে।
তবে শেষবার মতো বলছি, যারা বুঝতে পারছে না তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কোন কলমের কোন বিভাগের তথ্য আপনি বুঝতে পারছেন না। আমি ডিটেলস আরও আপনাকে SMS আকারে দেবো। ধন্যবাদ, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।